সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার। সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন সে প্রস্তাব করেছি বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো মধ্যপ্রাচ্যে বড় জুয়া খেলছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো স্বৈরাচারের দোসররা আমাদের আশপাশে আছে বলছেন ডক্টর জাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেপ্তার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার AKM নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক CAC AKM নুরুল হুদার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলাটি করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেই প্রস্তাব করেছি বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মেয়াদ ও বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি জীবদ্দশায় কত বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন আমি সেই প্রস্তাব করেছি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের 31 দফায় লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা পুনরায় উল্লেখ করেছি। কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। এখানে মেয়াদটা নিয়ে সবসময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা এসেছে। কারো কারো প্রস্তাবের মধ্যে 2 বার এসেছে। বারের ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে, যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একবারের জন্য, ধরুন 3 মাসের জন্য হলেন, মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন, তারপর হয়তো আগের জন প্রধানমন্ত্রী হলেন, তাহলে তো তার 2 বার পূরণ হয়ে যায়নি। এই 2 বার, 3 বার বা 5 বারও 1 বছরের ভেতরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বার নিয়ে ব্যাখ্যাটা যথেষ্ট নয়। তিনি বলেন, মেয়াদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রেখে কথা বলেছি সেটা হচ্ছে, সাধারণত সংসদের মেয়াদ 5 বছর। 5 বছর সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপর নির্ভর করে। আমাদের সংবিধানের উল্লেখ আছে যে সংসদ 5 বছরের হবে। বিএনপির এই নেতা বলেন, 3 বারে হোক 4 মেয়াদে হোক, সর্বোচ্চ বছরটা যদি আমার উল্লেখ করতে পারি, একজন লোক জীবদ্দশায় এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আমি স্পেসিফিক কোনো বছর উল্লেখ করিনি। সেটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি একটা মেয়াদ ডিসাইড করি তাহলে আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ যদি এখানে নির্ধারণ করা হয় তবে তার সঙ্গে এনসিসির আলাপটা আনতে হবে। প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সব জিনিস যদি একটা পাওয়ার ফাংশন নিয়ে এনসিসি গঠন করা হয়, তার সঙ্গে আমরা একমত হতে পারবো না। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আমরা আগেই বলেছি, এই বিষয়টা আজকে আসেনি, কিন্তু এটা রিলেটেড। যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয়, তার সদস্য সংখ্যা যদি 100 হয়, আর যদি নারী আসন 100 হয়, সংসদের নিম্নকক্ষ যদি 300 হয়, 500 সদস্যের মধ্যে আমরা বলেছি গোপন কক্ষে ব্যালটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে না হবে আইনে নির্ধারণের মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে আরও ক্ষমতা দেওয়া হয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মেয়াদের বিষয়টা সরকার পরিচালনার বিষয়টা রিলেটেড। এই বিষয়গুলো অন্তত এনসিসি উচ্চকক্ষের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সঙ্গে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে এলে তখন সুবিধা হবে। আলাদা আলাদাভাবে যদি প্রত্যেকটা বিষয় ডিসাইড করতে যাই তখন আমরা একমত হতে পারবো না। মধ্যপ্রাচ্যে বড় জুয়া খেলছেন ট্রাম্প। শান্তির দূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, ট্রাম্প এখন এমন একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটা আরও বড় যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এমন একটি যুদ্ধ যেখানে আমেরিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার মাত্র 2 ঘন্টা পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য। তিনি আশা প্রকাশ করে বলেন, তার এই পদক্ষেপ আরও স্থায়ী শান্তির দরজা খুলে দেবে, যেখানে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না। ইরান বলছে তাদের শক্তিশালী ফোর্দো পারমাণবিক কেন্দ্রে স্থাপনার সামান্য ক্ষতি হয়েছে, তবে সময়ই বলে দেবে কোন পক্ষ সঠিক। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প
ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে এমন হামলার মুখোমুখি হবে যা অনেক ভয়াবহ। ট্রাম্প বলেন, অনেক টার্গেট এখনও বাকি আছে এবং আমেরিকা গতি, নির্ভুলতা এবং দক্ষতার সঙ্গে সেদিকেও যাবে। মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের হুমকি সত্ত্বেও ইরানে আমেরিকার অব্যাহত সামরিক সম্পৃক্ততা মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চল এবং বিশ্বের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সতর্ক করে বলেছেন, আমেরিকা সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্যে একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা চক্রে পড়ে যেতে পারে। তিনি উল্লেখ করেন, অঞ্চলটি ইতিমধ্যে সেই পরিস্থিতির দ্বার প্রান্তে। যদি ইরান প্রতিশোধ নেয়, যেমন মার্কিন হামলা হলে ঘটবে বলে সতর্ক করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, সেক্ষেত্রে আমেরিকাও জবাব দিতে বাধ্য হতে পারে। 2 সপ্তাহ 2 দিনে পরিণত চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন, ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে, সেটা প্রেসিডেন্টকে এমন একটা অবস্থায় ফেলে দেয় যেখান থেকে তার ফিরে আসা ছিল কঠিন। ইরানও যে হুমকি দিচ্ছিল সেটাও তাকে একই অবস্থায় ফেলে দিয়েছিল। এভাবেই যুদ্ধ শুরু হয় এবং যারা এর সাথে সংশ্লিষ্ট যুদ্ধটা তাদের কল্পনাও নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্প ইরানিদের 2 সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন, কিন্তু সেটা যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও কমে আসে মাত্র 2 দিনে। রাতে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি পদক্ষেপ নিয়েছেন। এই সপ্তাহ শেষে ইরানিদের একটা মিথ্যা নিরাপত্তার অনুভূতিতে প্রলুব্ধ করার একটি প্রচেষ্টা, নাকি পর্দার আড়ালে ট্রাম্পের মনোনীত দূত স্টিভ উইটকফের নেতৃত্বে শান্তি আলোচনা ভেস্তে গেছে। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে এর ফলাফল খুব কমই জানা যায়, কিন্তু ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্ট এবং টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে শান্তির দ্বার উন্মুক্ত করার চেষ্টা করেছেন। তবে এটি হয়তো অতিরিক্ত আশাবাদী দৃষ্টিভঙ্গি, কারণ ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালালেও আয়াতুল্লাহর হাতে এখনও অনেক অস্ত্র রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে। এখন অপেক্ষার পালা শুরু। ইরান তার 3টি পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে, যার মধ্যে ফোর্দো রয়েছে, যেটিকে তার পারমাণবিক কর্মসূচির রাজকীয় মুকুট হিসেবে দেখা হয়। ট্রাম্প আশা করেছেন মার্কিন হামলা ইরানকে আলোচনার টেবিলে আরও বেশি ছাড় দিতে বাধ্য করবে, কিন্তু এটির সম্ভাবনা খুব কম, কারণ যে দেশটি ইসরায়েলি হামলার সময় আলোচনায় রাজি নয়, তারা আমেরিকার বোমা পড়ার সময় আরও আগ্রহী হবে এমন ভাবা কঠিন। আর যদি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন মার্কিন আক্রমণ ছিল একটি একক ও সফল অভিযান, কিন্তু যদি বাস্তবে তা না হয় তাহলে আবারও আক্রমণ করার জন্য চাপ বাড়বে, অথবা প্রেসিডেন্টকে ন্যূনতম একটা সামরিক লাভের জন্য গুরুতর রাজনৈতিক ঝুঁকি নিতে হবে। শান্তিদূত প্রেসিডেন্ট পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়ার ঝুঁকিতে, সেই ঝুঁকির মধ্যে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নের সঙ্গে সঙ্গে দেশীয় রাজনৈতিক উদ্যোগের মধ্যে বিষয়ও আছে। ইরানের উপর মার্কিন হামলার সম্ভাবনা ইতিমধ্যে কেবল ডেমোক্র্যাটদের কাছ থেকে নয়, ট্রাম্পের নিজস্ব আমেরিকা ফার্স্ট আন্দোলনের ভেতর থেকেও তীব্র সমালোচনা জন্ম দিয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্টের অস্বাভাবিক তার 3 জন ঘনিষ্ঠ উপদেষ্টাকে পাশে রাখা সম্ভবত তার দলের মধ্যে ঐক্য প্রদর্শনের একটি প্রচেষ্টা ছিল, বিশেষ করে ভ্যান্স, যিনি বরাবরই যুক্তরাষ্ট্রের আরও সংযত পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি করেছেন ট্রাম্প এখনও একজন অনাক্রমণবাদী এবং তার সমর্থকদের তাকে বেনিফিট অব ডাউট দেওয়া উচিত। যদি এই আক্রমণ শুধু একবারের জন্য হয়ে থাকে তাহলে ট্রাম্প হয়তো তার সমর্থক গোষ্ঠীর মধ্যে খুব সহজে বিভক্তি দূর করতে সক্ষম হবেন, কিন্তু যদি এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেয় তাহলে প্রেসিডেন্ট তার দলের ভেতর থেকেই প্রতিরোধের মুখে পড়তে পারেন। আক্রমণ প্রেসিডেন্টের জন্য এমন একটি আগ্রাসী পদক্ষেপ ছিল যিনি তার প্রথম মেয়াদে কোনো নতুন যুদ্ধ শুরু না করার গর্ব করেছিলেন। গত বছর নির্বাচনী প্রচারে বিদেশি সংঘাতে দেশকে জড়ানো পূর্বসূরিদের বিরুদ্ধে নিয়মিতভাবে সমালোচনা করেছিলেন। ট্রাম্প তার পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এখান থেকে এটি কোথায় যাবে তা পুরোপুরি তার নিয়ন্ত্রণের মধ্যে নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।